ডক্টর ইউনূসের নিয়োগকর্তা কে? ডক্টর ইউনূস বলেন যে এই ছাত্র জনতা সমন্বয়কারীরা ওনার নিয়োগকর্তা। তো ডক্টর ইউনূস এবং অন্যান্য উপদেষ্টাদের, এমনকি এই নাহিদ, আসিফ মাহমুদ, আসিফ নজরুল, এদেরকে বেতন দেয়টা কে? এই সমন্বয়কারীদের বাপরা। এই সমন্বয়কারীদের বাপরা তো বদমাস, সব ফকিন্নির পোলাপান। নাহিদের বাপ একটা বদমাস, বদমাশি করতে গিয়ে ছাত্রদের হাতে পায়ে ধরেছিল। নুসরাতের বাপ বদমাস, পর্নোগ্রাফিক ভিডিও করতে গিয়ে ধরা খেয়েছিল। এই বদমাসরা কি ডক্টর ইউনূসকে বেতন দেয়? কারা বেতন দেয়? সাধারণ জনগণ বেতন দেয়। সাধারণ জনগণের চাকর হচ্ছে সরকার। এটাই হচ্ছে গণতন্ত্র। বেতন দেই আমরা, ট্যাক্স পেয়াররা। সমন্বয়কারীদেরকেও বেতন দেই আমরা। সমন্বয়কারীরা তাদের বাপের কাছ থেকে টাকা নিয়ে এসে ডক্টর ইউনূসকে বেতন দেয় না। সুতরাং ডক্টর ইউনূসের নিয়োগকর্তা সাধারণ জনগণ, সমন্বয়কারীরা না। সমন্বয়কারীরা যদি নিয়োগকর্তা হতো তাহলে ওরা ওদের ফকিন্নির ঘরের পোলাপানরা ওদের বাপদের কাছ থেকে এনে ডক্টর ইউনূস এবং অন্যান্য উপদেষ্টাদেরকে বেতন দিত। রাইট? ডক্টর ইউনূস ভুলে যাবেন না, আপনাকে ভালোবেসে জনগণ সেখানে বসিয়েছে। আপনি কোনো নির্দিষ্ট দলের বা নির্দিষ্ট গোষ্ঠীর বা নির্দিষ্ট দেশের চামচামি করবেন না। আপনি এনজিও সরকার বানিয়েছেন, কিন্তু বাংলাদেশকে কোনো নির্দিষ্ট দেশের তাবেদার রাষ্ট্রে পরিণত করবেন না দয়া করে। কারণ আওয়ামী লীগ যখন শেখ হাসিনার অধীনে স্বৈরাচার হয়ে উঠেছিল, এত বড় দল নিয়েও কিন্তু ক্ষমতা থাকতে পারেনি শেখ হাসিনা। আমিও শেখ হাসিনার বিরুদ্ধে সংগ্রাম করেছি, আমরা সবাই করেছি যার যার অবস্থান থেকে। কিন্তু আপনি যদি নির্দিষ্ট একটি গোষ্ঠীর, নির্দিষ্ট একটি দেশের চামচামি করতে থাকেন, তাহলে আপনাকেও কিন্তু ক্ষমতা থেকে অপসারণ করতে আমাদের এত সময় লাগবে না। বাংলাদেশকে তো অনেকটাই স্বাধীনতা বিরোধীদের হাতে আপনি তুলেই দিয়েছেন। বাংলাদেশের মানুষ কিন্তু এই বিষয়ে দল মত নির্বিশেষে আপনাদের বিরুদ্ধে সবাই কিন্তু সোচ্চার হয়ে যাবে। ওই পরিস্থিতি যাতে না হয়, স্বাধীনতা বিরোধীরা এখনও কিন্তু যতই তারা মিছিল মিটিং করুক, যতই তাদের রূপ লুকিয়ে রাখার চেষ্টা করুক, আমরা কিন্তু তাদেরকে চিনি। তাই ডক্টর ইউনূস, আপনি এদেরকে বেশি মাথায় তুলবেন না, তাহলে জাতি কিন্তু আপনাকেও ক্ষমা করবে না। আর আওয়ামী লীগের মানুষদেরকে বলছি, নতুন আওয়ামী লীগ গঠন করুন, কিন্তু ওই নেতাদের, বিশেষ করে শেখ হাসিনার পূজা বন্ধ করুন। খালেদা জিয়ার ওই 15ই আগস্ট জন্মদিন পালন করাও বন্ধ করুন, আর তারেক রহমানের জন্মদিনও বন্ধ করুন, আর শেখ হাসিনার এসব জন্মদিন পালন করাও বন্ধ করুন। গোপালগঞ্জ ভিত্তিক রাজনীতি বন্ধ করুন। বাংলাদেশের মানুষ সবাই আপনাদেরকে রাজনীতি করার পক্ষে থাকবে। আর ডক্টর ইউনূসকে বলছি, স্যার, এখনও আপনাকে সম্মান করতে চাই, তবে আমেরিকাকে গোপালগঞ্জ বানিয়েন না। আপনাকে আমরা নিয়োগ দিয়েছি। সমন্বয়কারীরা তাদের বাপের ঘর থেকে টাকা নিয়ে এসে আপনাকে বেতন দেয় না, আর আপনার উপদেষ্টাদেরকে বেতন দেয় না। সমন্বয়কারীদেরকেও প্রয়োজনে কান ধরে নামানোর ক্ষমতা বাংলার মানুষ রাখে। স্যার, একটু ভাবুন, এরা কত বড় বর্ণচোরা যে 1971 সালে যারা আমাদের মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করতে বলেছিল, তাদেরকে এরা গুরু মানে। এরা এদেরকে ফেরেস্তা মনে করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি সামান্যতম এদের আসলে শ্রদ্ধাবোধ নেই। 1972 সাল থেকে 75 সালের কথা বাদ দেন, 1971 সালেও বঙ্গবন্ধুর কোনো কন্ট্রিবিউশনের প্রতি এদের আসলে সত্যিকার অর্থে কোনো শ্রদ্ধাবোধ নাই। এমনকি জিয়াউর রহমানের প্রতিও তাদের আসলে কোনো শ্রদ্ধাবোধ নাই। ভাসানীর প্রতিও এদের আসলে কোনো শ্রদ্ধাবোধ নেই। কারণ এদের যে ফিলোসফিক্যাল গুরু মওদুদি কিন্তু 60-এর দশকের শেষে
আমাদের ভাসানীর দাড়ি ধরে টান দিয়েছিল। আপনি কি জানেন সেটা স্যার? এই নেতাদেরকে এই শিবিররা গুরু মানে। তারা তাদের 1971 সালের যে ভূমিকা, তার জন্য আজ পর্যন্ত তারা ক্ষমা চায়নি, ধিক্কারও জানেনি। কত বড় মুনাফেক হলে এরা এদের এই চরিত্র লুকিয়ে রেখে দিনের পর দিন ছাত্রলীগের বিভিন্ন সভায় ঢুকে বঙ্গবন্ধুর পক্ষে ভাষণ দিয়েছে, শেখ হাসিনার পক্ষে ভাষণ দিয়েছেন, আর তো আর ছাত্রলীগ করতে পারে না। মানে মুখে এক অন্তরে আরেক। কত বড় মুনাফেক, রাজনৈতিক মুনাফেক, কত বড় আন্ডারগ্রাউন্ডের পলিটিক্স, নোংরা পলিটিক্স। এই আন্ডারগ্রাউন্ডের পলিটিক্স যদি আপনার বিরুদ্ধে এখন কেউ করে, এটা কি ভালো হবে স্যার? তাহলে এদেরকে আপনি জায়গায় জায়গায় পুনর্বাসিত করছেন। ভাবেন তো যে আপনি মুখে বলেন একটা আর বিশ্বাস করেন আরেকটা। আপনি দিনের পর দিন বিভিন্ন সভায় অ্যাটেন্ড করছেন, যেখানে আপনি আপনার গ্রামীণের বিরুদ্ধে সমালোচনা হয় এবং সেই সমালোচনায় আপনিও মুখর হন। ভাবেন তো ব্যাপারটা, ভাবেন। এই চরম লেভেলের মুনাফিকদের সাথে আপনি এখন সন্ধি করেছেন। আপনি ইসলামিক বিশ্ববিদ্যালয়ে নকিব মোহাম্মদ নসরুল্লাহকে ভিসি হতে দিয়েছেন, যে নকিব মোহাম্মদ নসরুল্লাহ আলিয়া মাদ্রাসায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে শিবিরের নেতা ছিল। আপনি জায়গায় জায়গায় দেখছেন বিভিন্ন পদে চিটাগাং বিশ্ববিদ্যালয় সহ এই শিবিরের নেতারা তারা বিভিন্ন পদে বহাল হচ্ছে ইউনিভার্সিটিগুলোতে, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে, ব্যাংকে, এমনকি পুলিশেও ঢুকছে। আপনি বলেন স্যার, এদেরকে নিয়ে আপনি রাজনীতি করছেন, এদেরকে আপনি হাইলাইট করছেন, এরা আপনার নিয়োগকর্তা। কারণ জামাত আর হিজবুত তাহরির এরা তো সমন্বয়কারীদের পেছনে মূল শক্তি ছিল স্যার। অস্বীকার করার তো কোনো উপায় নাই। এখন তো সেটা সাপ যেমন খোলস পাল্টায়, এখন তেমন তারা খোলস পাল্টে বেরিয়ে আসছে স্যার। এরা আপনার নিয়োগকর্তা স্যার? সত্যি স্যার? সত্যি না স্যার। আমরা সাধারণ জনতা আপনাদেরকে বসিয়েছি যারা উপদেষ্টা আছেন, কিন্তু উপদেষ্টাগুলো 80% কিন্তু আমাদের চয়েস মতো হয়নি স্যার। বিশ্বাস করেন, সার্ভে করে দেখেন স্যার। এরা আপনাকে বেতন দেয় না স্যার, বেতন দেয় সাধারণ জনতা। আপনাকে কেউ যদি কান ধরে টানানোর ক্ষমতা রাখে, এটা সাধারণ জনতা। ভুলে যাবেন না স্যার, দয়া করে। গণতন্ত্র কিন্তু তাই বলে স্যার।